ও রিয়েলি? আর ওই মেয়েটার ভালো সেটা দেখলে না? সে বিশ্বাস করে তোমার কাছে এসেছিল বাবা। জাফর সিদ্দিকী চিৎকার করে বলেন। সে সাহায্য চাইতে এসেছিল, আমি সাহায্য করেছি, বিনিময়ে শুধু একটা শর্ত দিয়েছি, যেটা সে পূরণ করেছে, আর কিছুই না। আমি তাকে জোর করিনি। চিৎকার করলে সত্যটা বদলে যাবে না বাবা। তুমি অন্যায় করেছো, ইনজাস্টিস করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি ইনজাস্টিস। আমি এটা করতে বাধ্য হয়েছি নিজের ছেলের জন্য। কিন্তু এটা ভুলে যেও না, আমার ছেলেটা পাগল তোমার জন্যই হয়েছে। আরশি না হয় ছোট ছিল, তুমি তো ছোট ছিলে না। আজকে অর্ককে শাসন করেছো, যেখানে তার মেন্টাল কন্ডিশন 11 বছর, কিন্তু তোমার বয়স তো 14 ছিল। ভালো মন্দ বোঝার ক্ষমতা তো তোমার তখন ছিল, কিন্তু তারপরেও দিনের পর দিন আমার অগোচরে তুমি ছেলেটার উপর টর্চার করে গেছো, তার গায়ে হাত তুলেছো। শেষমেশ আমার ছেলেটা পাগল হয়ে গেছে। এতদিন ধরে নিজের মধ্যে চাপিয়ে রাখা ক্ষোভটা আজ শেষমেশ জাফর সিদ্দিকী প্রকাশ করলেন। জাফর সিদ্দিকীর এসব কথার পর অর্ণব আর কিছু না বলে নতমস্তকে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। জাফর সিদ্দিকী অর্কর দিকে তাকিয়ে বললেন, চলো, তোমাকে নিজের ওয়াইফের কাছে মাপ চাইতে হবে। আজকে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। নির্জনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। রুহানের দুপায়ে শিকল বাঁধা হয়েছে। তাকে এমন একটা ঘরে রাখা হয়েছে যেখানে ফ্যান, লাইট আর ওয়াশরুমের সুব্যবস্থা ছাড়া আর কিছুই নেই। জ্ঞান ফিরে আসার পর চারিদিকে লক্ষ্য করে রুহান অত্যাধিক শান্ত হয়ে যায়। সে ঘরে এক কোণায় নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। তামিজউদ্দিন খন্দকারের মুখোমুখি দাঁড়িয়ে রুহান শান্ত গলায় প্রশ্ন করে। আমার সাথে কেন এমন করলে বাবা? তামিজউদ্দিন খন্দকারও শান্ত গলায় জবাব দেন। এছাড়া তুমি আর কোনো পথই খোলা রাখোনি। যতদিন না ওই মেয়েটার নাম ভুলে যাবে, আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে। এই ঘরেই তোমার চিকিৎসা করা হবে। চিকিৎসার কথা শুনে রুহান ঘর কাঁপিয়ে হাসে। আই রিয়েলি উইশ বাবা, এই রোগের সত্য যদি কোনো চিকিৎসা থাকতো, আমি সবার আগে সেই চিকিৎসা করিয়ে নিতাম। বিশ্বাস করো, তাকে ভোলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অস্ট্রেলিয়ায় বেস্ট ডক্টরকে দেখিয়েছে, কিন্তু তারা কোনো সমাধান করতে পারেনি। সবার একটাই কথা, ট্রেডে ইজ নো ক্যারি অফ লাভ। তামিজউদ্দিন খন্দকার কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায় এবং ডাক্তারকে ভেতরে পাঠান। আধ ঘন্টা পর ডাক্তার বের হয়ে দেখে বাইরে তামিজউদ্দিন খন্দকার আর মাইমুনা খন্দকার দাঁড়িয়ে আছে। তামিজউদ্দিন খন্দকার সরাসরি ডাক্তারকে প্রশ্ন করেন। কি মনে হলো, এই সমস্যা আপনি ঠিক করতে পারবেন? ডাক্তার হতাশায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, স্যার, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ। ভালোবাসার কোনো চিকিৎসা আমার কাছে নেই। নির্জনার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে অর্ক। আর সে নির্জনার হাত ধরে বলে, আই এম সরি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, মাফ করে দাও ভাবি। আরশি নির্জনাকে এই প্রথম ভাবি বলে ডাকে। তার মুখে ভাবি ডাক শুনে নির্জনা বুঝতে পারে জাফর সিদ্দিকী আজ হয়তো সব বলেছে। সে ধীর গলায় বলে, আরে এসব কোনো ব্যাপার না, আপনি এগুলো নিয়ে ভাববেন না। নির্জনার কথা শুনে আরশি মুখ ভার করে বলে, আমি তোমার ছোট ভাবি, আমাকে তুমি করে বলো। নির্জনা মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, বলবো। এই যে দস্যি ছেলে, আপনি কান থেকে হাতটা নামান। অদ্ভুত দেখাচ্ছে, আপনি কানে হাত দিয়ে রেখেছেন। তখন জাফর সিদ্দিকী বলে, আরে না, ধরে থাকতে দাও। আমি দেখেছি আজ কয়দিন যাবৎ বাদরটা তোমাকে ভীষণ জ্বালাচ্ছে। ওই একটা শিক্ষা হওয়ার দরকার, দিন দিন আরো বেশি দুষ্টু হয়ে উঠেছে। সমস্যা নেই স্যার, আমার এসব দুষ্টুমি সামলানোর অভ্যাস আছে। ওনার এসব কর্মকাণ্ড দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। সে ঠিক একইভাবে আমাকে জ্বালাতো, ভয় দেখানোর চেষ্টা করতো। এরপর আরও কিছু টুকটাক কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে যায়। নির্জনাকে কড়া ডোজের ব্যথার ওষুধের সাথে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তাই জাফর সিদ্দিকী আর ডাক্তার প্রীতি সিদ্ধান্ত নেয় যে যতদিন না নির্জনা সুস্থ হবে ততদিন এখানেই থাকবে। একজন মেইড এসে নির্জনার দরকারি জিনিস দিয়ে যায়।
আজকের ঘটনা অর্কর ব্রেনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এই ভেবে ডাক্তার প্রীতি রাতে তার একটা কাউন্সেলিং সেশনের কথা ভাবে। বলা বাহুল্য, অর্কর সাথে কাউন্সেলিং সেশন সে একাই নিয়ে থাকে। কেননা অন্য কারো উপস্থিত হোক, সেটা মা কিংবা বোন কিংবা বাবা ভাই, পেশেন্ট সব কথা খোলাখুলিভাবে বলতে পারেন না। রাত 11:30টার দিকে অর্ক আর ডাক্তার প্রীতি মুখোমুখি বসে আছে। ডাক্তার প্রীতি অর্ককে দেখে বুঝতে পারে সে খুব বিমর্ষ আর চিন্তিত, তাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, কি ব্যাপার, এখনো মন খারাপ? কিন্তু নির্জনা তো বলেছে সে কিছু মনে করেনি, সো রিল্যাক্স। দাঁত মুখ খিচিয়ে অর্ক বলে, কিছু মনে না করলে তো সমস্যা ছিল না, সমস্যা তো হয়েছে সে কিছু মনে করেছে বলে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি শুনুনি কি বললো সে? সমস্যা নেই স্যার, আমার এসব দুষ্টুমি সামলানোর অভ্যাস আছে। ওনার এসব কর্মকাণ্ড দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। মানে এটা কোনো কথা? আমাকে দেখলে নাকি তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। আজব তো, আমি কি তার ছোট ভাই নাকি যে আমাকে দেখলে ছোট ভাইয়ের কথা মনে পড়বে? তার কি মনে নেই আমাদের বিয়ে হয়েছে, আমি তার হাজব্যান্ড হই? তামিজউদ্দিন খন্দকার বুকে পাথর বেঁধে থাকলেও মাইমুনা ছেলের কষ্ট আর দেখতে পারছেন না। তাই স্বামীর অনুমতির তোয়াক্কা না করেই ছেলের সকল পছন্দের রান্না করে তার রুমের দিকে যাচ্ছে। তার পিছনে একজন মেয়েড ট্রলি করে খাবারগুলো নিয়ে আসছে। দুরু দুরু বুকে মাইমুনা ছেলের রুমে প্রবেশ করে, এই আশায় যে তার ছেলেটা যদি কিছু মুখে তোলে। দরজা খুলতেই রুহানের ক্লান্ত কণ্ঠস্বর শোনা যায়, আমি খাবো না, চলে যাও। একটা দীর্ঘশ্বাস ফেলে মাইমুনা রুহানের কাছে গিয়ে তার কপালে হাত দিতেই সে চোখ মেলে তাকিয়ে নিজের মাকে দেখতে পায়, কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়াই আবার শান্তভাবে চোখ বন্ধ করে থাকে। মাইমুনা খন্দকার বুঝতে পারেন তার ছেলে অভিমান করেছে, কিন্তু ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আব্বা কিছু খেয়ে নাও, এভাবেই না খেয়ে থাকলে তো আমার কষ্ট হয়। একইভাবে চোখ বন্ধ করে রুহান বলে, মা খাবারগুলোতে বিষ মিশিয়ে নিয়ে এসো, প্রমিস করছি আমি খাবো। ভেবো না আমি তোমাদের মতো না, প্রমিস করলে রাখতে পারি। ছেলের কথা শুনে হু হু করে কেঁদে উঠল মাইমুনা খন্দকার। বাবা ছেলের দ্বন্দ্বে পিষে যাচ্ছেন তিনি। অনেকটা আর্তনাদ করে বলে, তো তোমাকে বিষ দেবো না আব্বা, এবার আমি নিজেই বিষ খেয়ে মরে যাব। নিজে ছেলেকে এমন অবস্থা দেখাচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। এবার বিছানায় উঠে বসে মাইমুনা খন্দকারকে জড়িয়ে ধরে রুহান শুষ্ক গলায় ধীরে ধীরে বলে, মা আমার না খুব কষ্ট হচ্ছে, সে কেন আমায় ভালোবাসলো না? অর্কর এই কথায় ডাক্তার প্রীতির মাথায় বিদ্যুৎ ভেঙে গেলেও সে নির্বিকার রয়, কারণ এই মুহূর্তে তার যে কোনো ভুল প্রতিক্রিয়া অর্ককে নিজের মনের ভাব প্রকাশের অন্তরায় হবে। শুধু তাই না, অর্ক যদি একবার বুঝতে পারে সে নির্জনাকে নিজের অজান্তেই ধীরে ধীরে স্ত্রীরূপে মেনে নিচ্ছে, তবে সে নিজেকে আবার গুটিয়ে নেবে। অর্কর বিরতিহীন মুখ চলছে। এদিকে আরেক চিজ হলো আমার বাবা। এই লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই। ছেলের বউয়ের মধ্যে ঝামেলা হয়েছে, মানছি দোষ ছেলের, কিন্তু তাই বলে ঘর আলাদা করার হুকুম দিয়ে দিবে? ছেলেকে হুকুম দিবে তার বউ যতদিন ভালো না হবে ততদিন তার সাথে দেখা করা যাবে না। আরে উনি কি আমাকে বিয়ে করিয়েছেন বউকে আলাদা ঘরে রাখার জন্য? এমনিতেই এক ঘরে থাকলে বউ সাথে ঘুমায় না, এখন ঘরও আলাদা করে দিয়েছে, ভাল লাগে না, ধুর। বলেই অর্ক নিজের মতো ডাক্তার প্রীতির ঘর থেকে বের হয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে ডাক্তার প্রীতি মনে মনে বলে, যাক আমি নিশ্চিত হলাম আমি বাড়িতে না থাকলেও তুমি এবার সুস্থ হয়ে উঠবে। সবাই ভাবে জিনিসপত্র ভাঙলে, গালিগালাজ করলে কিংবা কাউকে অযথা মারতে গেলেই মানুষের মানসিক রোগী হয়, কিন্তু না, মনের ভেতরে কোনো গোপন কথা কাউকে বলতে না পেরে গুমড়ে থাকা কিংবা চোখের সামনে কাউকে খুন হতে দেখে ট্রমায় চলে যাওয়াটা মানসিক রোগ। তুমি এই রোগে আক্রান্ত অর্ক। তোমার রোগটা কতটা জটিল সেটা আমি তোমার সাথে প্রথম সাক্ষাতেই বুঝতে পেরেছিলাম। তাই তো মিস্টার অর্ণবের করা এত অপমান সহ্য করে এখানে পড়ে আছি, কারণ আমি চলে গেলে হয়তোবা তুমি কোনোদিন নিজের খোলস ছেড়ে বের হবে না। আর জাস্ট কিছুদিন, তুমি সম্পূর্ণ সুস্থ হওয়া মাত্রই আমি এ বাড়ি ত্যাগ করব। অর্ক এক প্রকার ফুসফুস করে বাইরে বের হয়ে যায়। একবার দেখে যাই ঘুমালো কিনা। বলেই নির্জনা রুমের দিকে এগিয়ে যেতেই আরশি তাকে মাঝপথে আটকিয়ে দিয়ে বলে, বাবা রেহানা আন্টিকে ভাবির সাথে থাকতে বলেছেন, তুমি এখন যেও না। অর্ক মুখ গোমরা করে নিজের ঘরের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে,
শালা নিজের বাপই যখন শত্রুতা করে তখন বিচার দিব কার কাছে? তুমি আমার এই কথাটা শুধু শোনো, রাজি হয়ে যাও আব্বা। মাইমুনা খন্দকারের কথায় পূর্বের চেয়ে বেশি নিশ্চুপ হয়ে যায় রুহান। নিজের ছেলেকে এভাবে চুপ থাকতে দেখে মাইমুনা খন্দকার শুকনো ঢোক গেলে, কারণ তার ছেলের শান্তরূপ হলো ঝড়ের পূর্বাভাস। তিনি ছেলেকে আবার বোঝানোর চেষ্টা করেন। কেউ তোমাকে ভালো না বাসলে জোর করা যায় না, তুমি এটুকু বোঝার চেষ্টা করো। গম্ভীর কণ্ঠে রুহান বলে, আমি বাবার সাথে কথা বলতে চাই। মাইমুনা খন্দকার কথা না বাড়িয়ে একটা মেয়েটকে বলেন তার স্বামীকে ডেকে দিতে। তামিজউদ্দিন খন্দকার রুহানের রুমে এলে রুহান বাবার মুখোমুখি দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে, আমি বাবার সাথে একা কথা বলতে চাই। ছেলের ভাবগতিকে ভালো ঠেকলো না মাইমুনা খন্দকারের। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে তিনি দ্রুত প্রস্থান করেন। আমি আপনার শর্তে রাজি, তবে আমারও একটা শর্ত আছে। ওয়ান মোর টাইম, আই ওয়ান্ট টু ফেস অফ উইথ হিয়ার। আর একবার আমি তার সাথে বোঝাপড়া করতে চাই। বলতে পারেন এইটাই লাস্ট। তুমি মেয়েটার বা অন্য কারোর ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? আর যাকে বিয়ে করবে তাকে সুখে রাখবে তারে বা কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, তবে আপনি যদি চান আপনার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য আমি রাজি হই, তবে আমাকে এই শিকল থেকে বের করে নির্জনার সাথে দেখা করতে দিতেই হবে। অন্যথায় আমি এই শিকলে সারা জীবন বন্দি থাকবো। তামিজউদ্দিন খন্দকার এই ভয়টাই পাচ্ছিলেন। ছেলের জেদ সম্পর্কে তিনি অবগত, যা বলে তাই করে। তিনি ভেবেছিলেন দেশে এনে মায়ের দোহাই দিয়ে ভালোবাসা দেখিয়ে ছেলের মন গলাবেন, কিন্তু কোথায় কি, ছেলে যে তাকে ব্ল্যাকমেল করছে। বাবাকে চুপ থাকতে দেখে ঠোঁটের এক কোণ প্রসারিত করে রুহান বলে, সময় নাও বাবা, ভেবেচিন্তে তারপর ডিসিশন নাও। তামিজউদ্দিন খন্দকার অবাক হয়ে রুহানের দিকে তাকিয়ে থাকেন। যে ছেলেকে কিছুক্ষণ আগে অসহায় মনে হচ্ছিল, এখনই সে ছেলেকে অদ্ভুত ভয়ঙ্কর লাগছে। এতটা ভয়ঙ্কর যে তিনি আর ছেলের দিকে তাকিয়ে দ্বিতীয় কোনো কথা বলতে পারলেন না, বরং অসহায় হয়ে রুম ত্যাগ করলেন। তামিজউদ্দিন খন্দকার চলে যেতেই রুহান বিছানায় পিঠ লাগিয়ে গেজাগ দাঁতে বাঁকা হেসে উঠে বলে, বাবা, আমার সাথে গেম খেলে ভালো করনি। বেস্ট শন হতে চেয়েছিলাম, কিন্তু তোমার গেম আর নির্জনার রিয়াকশন আমাকে দিন দিন বেস্ট ভিলেন বানিয়ে দিয়েছে। নির্জনা সুইটার বেরেডি, রুহান খন্দকার আসছে। সকাল থেকে অর্ক খরগোশের মতো জাফর সিদ্দিকী পিছন পিছন লাফিয়ে বেড়াচ্ছে। মূলত রাতে নির্জনার চিন্তায় অত্যাধিক অস্থিরতার ফলে তার ঘুম হয়নি। ধরা পড়ে যাওয়ার ভয়ে রাতে শুধু জানালা দিয়ে নির্জনাকে কয়েকবার দেখে চলে এসেছে, কিন্তু সে যখনই গিয়েছে তখনই নির্জনা ওষুধের কড়া ডোজে ঘুমে কাতর ছিল। সুতরাং সকাল সকাল সে ঘুম থেকে উঠে নির্জনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্ক ভেবেছিল রাতে তার বাবা এমনি কথাগুলো বলেছেন, কিন্তু তিনি যে এভাবে তা অক্ষরে অক্ষরে পালন করবেন তা সে বুঝতে পারেনি। তাই সে সকালে নির্জনার রুমে যাবে, তখনই তাকে দরজার বাইরে এক মেয়েড আটকে দিয়ে বলে, বড় স্যার না করে দিয়েছে আপনাকে ভেতরে যেতে দিতে। তখন থেকেই সে বাবার পিছনে এঘর ওঘর ঘুরে যাচ্ছে। কিন্তু একদিকে নির্জনা অসুস্থ, অন্যদিকে সামনে ইলেকশন। তাই জাফর সিদ্দিকী মিনিস্ট্রির সব কাজ বাড়ি থেকে করবেন বলে পার্টির লোকদের বাড়িতে ডেকে নেয়। তাই অর্ককে তিনি তেমন একটা খেয়াল রাখতে পারছেন না। মিস্টার অর্ণব সিদ্দিকী, আমাকে ডেকেছেন? অর্ণব ডাক্তার প্রীতির দিকে একটা চেক এগিয়ে দিয়ে বলে, এখানে আপনার সব পাওনা আছে, যা কন্ট্রাক্ট হয়েছিল তার পুরোটাই আছে। যদি আরও কিছু লাগে বলুন।